আমার হাতের এই স্মার্টফোনটিকে অলরাউন্ডার না বললেও এটা কিন্তু কাছাকাছি যেতে পেরেছে, যেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর শেষের দিকে গিয়ে। তো আজকের পুরো ভিডিওটি জুড়ে এই iQOO Z9s এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। আপাতত এটার আনঅফিসিয়াল প্রাইসটি হচ্ছে 29,000 টাকা, যেটা আপনারা লাইক টেলিকমে পেয়ে যাচ্ছেন এখন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে, কেউ কিনতে চাইলে ভিজিট করতে পারেন তাদের শপে অথবা তাদের ফেসবুক পেজে। সো আনঅফিসিয়াল মার্কেটে এই মিড রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটি অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করছে কয়েকদিন ব্যবহার করে, সেটাই বলবো আজকের পুরো ভিডিওটি জুড়ে। এর বক্সের মধ্যে আপনার একটা 44 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে একটা চার্জিং কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল এবং সিম ইজেক্টর টুল অ্যান্ড ফাইনালি স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোনটির দিকে লক্ষ্য করলে ডিজাইনটা একটু অন্যরকম। সচরাচর আমরা যে ক্যামেরা বাম্প বা যে ডিজাইনগুলো দেখে থাকি, এটা তার থেকে একটু ব্যতিক্রম আমার কাছে লেগেছে। সো এই ক্যামেরা বাম্পটা একটু বেশি বড় করে ফেলেছে তারা, সো যার জন্য অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছেই হবে না। সো ওই দিকে আমরা না যাই। টোটালি প্লাস্টিক মেড পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, তবে পেছনের দিকে একটা গ্লসি ফিনিশ রয়েছে এবং এখানে একটা আলাদা রকমের টেক্সচার রয়েছে। সো যেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। বাই দ্য ওয়ে ফোনটির টোটাল 2টা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, স্ক্রিনেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে গ্লসি হওয়ার কারণে এর পেছনে কিন্তু হাতের স্মাজেস বেশ ভালো মতোই পড়ে, তো সেক্ষেত্রে আপনারা কাভার ব্যবহার করবেন অবশ্যই। ফোনটি হাতে নিয়ে আরেকটা জিনিসে ইমপ্রেস হবেন, সেটা হচ্ছে এর থিকনেস এবং হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। এই ফোনটি একদমই হালকা পাতলা, 7.49 মিলিমিটার এর থিকনেস এবং তার সাথে 182 গ্রাম কিন্তু ওজন, যেখানে কিন্তু 5,500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই কিন্তু ইন্টারেস্টিং লেগেছে এই ফোনের ক্ষেত্রে। এর নিচের দিকে আপনারা এখানে টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, তার সাথে স্পিকার রয়েছে, মাইক্রোফোন রয়েছে এবং এখানে রয়েছে 2টা সিম ব্যবহার করার সিম স্লট। বাই দ্য ওয়ে এখানে কিন্তু কোনো রকম এইচডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম বাটন ঠিকঠাক পজিশনে। ওপরের দিকে রয়েছে এর নয়েজ ক্যান্সেলেশন মাইক। সামনের দিকে আসলেই এর ফিঙ্গারপ্রিন্টটা একটু বেশি নিচের দিকে, তবে এটা বেশ ভালো, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির FHD+ 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। সো সেক্ষেত্রে আমরা ব্রাইটনেসের কথা বললে আউটডোরে গিয়েও আমরা কোনো রকম ব্রাইটনেস জনিত ইস্যুতে পড়িনি, একদমই ফকফকা ঝকঝকা ছিল ডিসপ্লে। তার সাথে এর কালার কিন্তু বেশ ভালো, পাঞ্চি এবং ভিভিড কালার প্রোভাইড করে এই স্মার্টফোনের ডিসপ্লে, এবং যার কারণে কিন্তু আমরা যখন HDR কন্টেন্ট দেখি ইউটিউবে, মোটামুটি 4K পর্যন্ত বেশ ভালো আউটপুট পাচ্ছিলাম এই ফোনটি থেকে। তার সাথে হাই রিফ্রেশ রেট কিন্তু বেশ ভালো আউটপুট দিচ্ছিল এবং এটাতে কিন্তু HDR10 এর সাপোর্ট রয়েছে। সো যার জন্য আপনারা নেটফ্লিক্স বা আদার যেসব সাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা HDR কন্টেন্ট প্লে করতে পারবেন। তার সাথে প্রোটেকশন হিসেবে এতে স্কট জেনশন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে iQOO ক্লেম করছে। এবং এটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যা 300% পর্যন্ত ভলিউম আপ করে। এটা আসলে এখানে একটু গিমিকি নাম্বার ব্যবহার করা হয়েছে, আদারওয়াইজ তেমন কিছুই না। তবে সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, লাউড, এবং এর স্টেরিও সাউন্ডও কিন্তু বেশ ভালো। এর রেয়ারে রয়েছে 15 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা হচ্ছে সনি IMX882, যেটা হচ্ছে ওয়াইস সাপোর্ট করে। দেন রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা বা বোকে ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে এখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বললে এর ক্যামেরাটা আমাকে বেশ কনফিউজ করেছে। কিছু কিছু জায়গায় বেশ ব্রিলিয়ান্ট ভালো টাইপের ছবি এসেছে, আবার কিছু কিছু জায়গায় এমনভাবে ছবিকে নষ্ট করেছে যে মনে হয়েছে যে এটা অনেক কম দামি একটা ফোন দিয়ে তোলা ছবি। তো সেক্ষেত্রে আমরা ডে লাইটের আউটপুটের কথা বললে, ডিরেক্ট যদি হার্ড লাইট হয় সেক্ষেত্রে এর লাইট ম্যানেজ করতে একটু হিমশিম খেতে দেখেছি আমি। তবে নর্মালি হচ্ছে এক্সপোজার মেনটেন বেশ ভালোই করছিল এবং তার সাথে ডিটেলের পরিমাণও ভালো ছিল, কিন্তু কিছুটা ওভার শার্পনিং এবং তার সাথে স্মুথ করার প্রবণতা রয়েছে এই ক্যামেরাটি, যেটা আপনারা ম্যাক্সিমাম ছবি দেখলেই বুঝতে পারবেন। এবং তার সাথে হিউম্যান ফেসগুলোকে একটু হোয়াইট করে দেয়, এবং এটাতে কিন্তু একটু ওভার কন্ট্রাস্টের একটা জিনিস আমি লক্ষ্য করেছি। ম্যাক্সিমাম ছবিটাই কিন্তু একটু ভিভিড টাইপের কালার আউটপুট দিচ্ছিল এই iQOO এর ক্যামেরা, যেটা কিন্তু আমি অন্যান্য মডেলগুলোতে দেখেছি। আমি iQOO Neo 9 ব্যবহার করেছি, Z9 টার্বো রিভিউ করেছি। সো ম্যাক্সিমামগুলোতেই এই জিনিসটা খেয়াল করেছি যে একটু ওভার কালার এটাতে আউটপুট দিয়ে থাকে। তবে এনভায়রনমেন্ট ছবির ক্ষেত্রে জিনিসটা বেশ ভালোই লাগে, এবং ওভারঅল এর যে ছবির আউটপুটগুলো রয়েছে সেটা কিন্তু দিন শেষে ম্যাক্সিমাম ইউজারের ক্ষেত্রে বেশ ভালো লাগবে, কারণ এটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি আপনাকে এক ক্লিকেই দিয়ে দিচ্ছে। নর্মালি নাইট মোড ছাড়াই কিন্তু এর রাতের ছবিগুলো বেশ ভালো আউটপুট দিচ্ছিল। হালকা পাতলা যদি আলো থাকে সেটাকেই কিন্তু প্রসেস করে খুব ভালো কিন্তু এখানে শার্পনেস রেখে একটা ভালো আউটপুট দিচ্ছিল। ম্যাক্সিমাম ছবিগুলোতে আপনারা এজ ডিটেকশন বেশ ভালো দেখবেন, তার সাথে কিন্তু এটার যেই হিউম্যান ফেস টোন রয়েছে সেটা বেশ ভালো মতোই ধরে রাখতে পারছিল, অন্যান্যগুলোর মতো পিঙ্ক বা হচ্ছে ওভার হোয়াইট বা ওভার ইয়েলো করে ফেলছিল না। এর যেই এজ ডিটেকশন এবং তার সাথে ফেসের যেই কালার সেটাতে মোটামুটি ভালোই ছিল। পোর্ট্রেটের কথা বলে সেখানে বেশ ভালো রয়েছে, এখানে 2x পর্যন্ত আপনারা পোর্ট্রেট নিতে পারবেন এবং পোর্ট্রেটের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, এজ ডিটেকশন বেশ ভালো ম্যানেজ করতে পারছিল। আপনারা হয়তো স্যাম্পল দেখলে এটার অ্যাকুরেট একটা রেজাল্ট আপনারা বুঝতে পারবেন।
ফ্রন্ট ক্যামেরার কথা বললে সেটাতেও কিন্তু মোটামুটি সেম, ফেসটাকে স্মুথ করে দেয়, তার সাথে হচ্ছে একটু ওভার শার্পনিং রয়েছে এবং ফেসটা অনেকটাই কিন্তু ব্রাইট করে দিচ্ছে। তো এই জিনিসটা অনেকের ভালো লাগবে, আবার অনেকেরই ভালো লাগবে না, এটা টোটালি ইউজারের উপরে ডিপেন্ড করে। ভিডিও নিয়ে কথা বললে এর পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এবং 1080p 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং এখানে ওয়াইএস রয়েছে। এবং ফ্রন্টে দিয়ে আপনারা হচ্ছে 720p 30 FPS এ ভিডিও করতে পারবেন এবং 1080p 30 FPS। সেক্ষেত্রে ভিডিওর কথা বললে এর পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও অ্যাভারেজ টাইপের লেগেছে, প্রাইস অনুযায়ী এর থেকে বেশি আশা করেছিলাম আমি। ভিডিওর ক্ষেত্রে অনেকটাই কমতি রয়েছে বলাই যাচ্ছে, তবে ভিডিও বেশ ভালোই স্ট্যাবল ছিল। আপনারা এটা দিয়ে বেশ ভালো রকমেরই ভিডিও করতে পারবেন এবং এটা বেশ ভালোই স্ট্যাবল রয়েছে। সব কিছু মিলিয়ে ক্যামেরা নিয়ে কথা বললে আমার কাছে মনে হয়েছে যে বাজেট অনুযায়ী ছবির কথা যদি আমরা বলি সেখানে মোটামুটি ভালো পারফর্ম করছে এই ফোনটি, তবে ভিডিওর ক্ষেত্রে অনেকটাই ডাউনগ্রেড রয়েছে। এবং তার সাথে সবথেকে বড় মিসিং যেটা রয়েছে সেটা হচ্ছে এটাতে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়নি, সো এখানেও বেশ ভালোই ডাউনগ্রেড রয়েছে। ফাইনালি পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 7300, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। তার সাথে এটাতে স্টোরেজ হিসেবে রয়েছে UFS 2.2 এবং গ্রাফিক্স হিসেবে রয়েছে Mali G615MC2। ওভারঅল এটা বেশ ভালো স্টেবল একটা প্রসেসর। আমরা যদি গেমিংয়ের কথা বলি, এখানে গেমিং পারফরমেন্স বেশ ভালো ছিল। সবথেকে বড় জিনিস আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এত স্লিম ফোন হওয়ার কারণেও ওভারহিটিং আমি একদমই পাইনি। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন কিন্তু বেশ গরম বলা যায়, তো সেই জায়গা থেকেও কিন্তু এটাতে আমি ওভারহিট হতে দেখিনি। পাবজি আমরা মোটামুটি একটা ফুল ম্যাচ প্রায় 30-40 মিনিট খেলেও এটাতে কিন্তু অ্যারাউন্ড 39 বা 40-র উপরে কিন্তু আমরা যেতে দেখিনি হিট, যেটা কিন্তু বেশ ভালো বলা যায়। তার সাথে এটা দিয়ে আমরা হচ্ছে পেস খেলেছি, সো সেখানেও বেশ ভালো একটা আউটপুট পেয়েছি। অ্যাসপাল্ট 9 খেলেছি, ভালো গ্রাফিক্স, তার সাথে ভালো 60 FPS ধরে রাখতে পেরেছিল। এটাতে কিন্তু পাবজিতে আপনারা কনস্ট্যান্ট 60 FPS পাবেন এটাও, এবং আমি মোটামুটি ফুল ম্যাচ খেলেও কিন্তু এখানে পারফরমেন্স ড্রপ বা ল্যাগ শাটারিংয়ের কোনো দেখা পাইনি। পারফরমেন্সের দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটি। তার সাথে হচ্ছে যদি আমরা অ্যাপ ম্যানেজমেন্টের কথা বলি, এখানে র্যাম রয়েছে 8/128GB এটার বেস ভেরিয়েন্ট, সো সেই জায়গা থেকেও এর র্যাম ম্যানেজমেন্টও বেশ ভালো ছিল। অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করলেও ফোন কিন্তু ল্যাগ দিচ্ছিল না বা আমরা কোনো ফ্রিজিংয়ের দেখা পাইনি। AnTuTu বেঞ্চমার্কের কথা বলে সেখানেও প্রায় 7 লাখের কাছাকাছি রয়েছে, যেটা এই বাজেটের স্মার্টফোন হিসেবে বেশ ভালো বলা যায়। CPU থ্রটল টেস্টের কথা বলে সেখানেও প্রায় 90%-এর উপরে রেজাল্ট এসেছে, সেটাও বলা যায় বেশ ভালো। আপনারা কিন্তু অনেকক্ষণ ব্যবহার করলেও এটাতে কোনো রকম ওভারহিটিংয়ের ইস্যু পাবেন না বলাই যাচ্ছে। ফোনটিতে ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে FantaSUS 14 এবং তার সাথে Android 14, যেখানে তারা 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের কিন্তু সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা দিয়েছে আইকিউ। এক্সট্রা তেমন ব্লুটুথের দেখা আমি পাইনি, দু একটা ছোটোখাটো রয়েছে যেগুলো আপনারা আনইনস্টল করে দিতে পারেন এবং দু একটা রয়েছে যেগুলো কাজের, যেগুলো আপনার ফোনে থাকাই বেটার আমার মনে হয়। আদারওয়াইজ এর ওএসটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে, কাস্টমাইজেশনের অপশন রয়েছে এবং বেশ ইউজার ফ্রেন্ডলি। আপনারা যারা FantaSUS ব্যবহার করেছেন তারা বেশ ভালোই জানেন আশা করি। তার সাথে ফোনটিতে রয়েছে IP64 ডাস্ট এবং হচ্ছে স্প্ল্যাশ প্রুফ বলা যেতে পারে না, মানে নর্মালি পানির ছিটা ফোটা বা ধুলাবালিতে তেমন কোনো প্রবলেম হবে না এই স্মার্টফোনটির। এবং এটাতে কিন্তু LMCর সাপোর্ট রয়েছে, মানে আপনি চাইলেই নেক্সটে জিক্যাম ব্যবহার করতে পারবেন, এটা বেশ ভালো সুবিধা রয়েছে। এবং তার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সবারই দরকার হয় এখন, সেটা হচ্ছে কল রেকর্ডের অপশন, মানে আপনি কিন্তু লুকিয়ে লুকিয়ে কল রেকর্ড করতে পারবেন, সেই অপশনটিও থাকছে এই ফোনটিতে। ফাইনালি ফোনটিতে পাওয়ার করার জন্য ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh ব্যাটারি, যেটাও আমাকে ইমপ্রেস করেছে। এত স্লিম একটা ফোনে 5500 mAh ব্যাটারি কীভাবে দেওয়া পসিবল সেটাই আমার মাথায় ঢুকছে না। এবং তার সাথে 44 ওয়াটের কিন্তু ফ্ল্যাশ চার্জিং ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ফোনের যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আপনি যদি নর্মালি ইউজ করেন ইজিলি 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন, এবং এসওটির কথা বললে 7 থেকে 8 ঘন্টার ইজিলি স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটি থেকে। ফাইনালি যদি আমরা ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলি, এই বাজেটের মধ্যে কিছু জিনিস এটাতে অবশ্যই মিসিং রয়েছে, যেটা অবশ্যই নোটিসেবল। যেমন প্রথমত হচ্ছে এটার আলট্রা ওয়াইড লেন্স নেই, যেটা কিন্তু খুবই দরকারি এই বাজেটের একটা ফোন থেকে, বা সবাই এখন এটা ব্যবহার করেন। দেন এটাতে 3.5mm হেডফোন জ্যাক নেই। তারপরে হচ্ছে এখানে এসডি কার্ডের সাপোর্ট নেই, সো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, আমার কাছে মনে হয় মিস হয়ে গেছে। দেন ফাইনালি হচ্ছে এখানে UFS 2.2 না দিয়ে অন্তত যদি 3.1 ব্যবহার করা যেত তাহলে কিন্তু বেশ ভালো একটা আপডেট হতে পারত। তবে এই জিনিসগুলোকে যদি আমরা এখানে কম্প্রোমাইজ করি তাহলে ভালো দিকে আমি বেশি বলবো। ক্যামেরা মোটামুটি ডিসেন্ট রয়েছে, ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, তার সাথে পারফরমেন্স সেটাও বেশ ভালো, একটা রিলায়েবল প্রসেসর এটাতে ব্যবহার করা হয়েছে, তার সাথে ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং এবং ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো এই প্রাইস রেঞ্জের মধ্যে বলাই যাচ্ছে। বাকি সব কিছু আপনাদের উপরে, কারণ একটা ফোন আসলে সব দিক থেকে পারফেক্ট কখনোই হয় না, কিছু জিনিস কমতি এবং কিছু জিনিস ভালো অবশ্যই থাকবে। তবে আপনাদের ডিসিশন নিতে হবে যে এখানে খারাপের থেকে ভালোর দিক বেশি কিনা। সো আমার কাছে যেটা অবশ্যই মনে হয়েছে যে এর খারাপ দিকগুলোর থেকে ভালোর দিকটাই বেশি রয়েছে।
তো সেক্ষেত্রে বলাই যায় অ্যারাউন্ড 30,000 টাকার নিচে এই ফোনটা সাজেস্ট করার মতোই একটা ফোন, যারা টুকটাক গেমিং, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে একটা ওভারঅল কাছাকাছি একটা অলরাউন্ডার ফোন করছেন, তাদের জন্য এই মডেলটা সাজেস্টেবল থাকছে। সো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।